হাওয়ায় হাওয়ায় আকাশে বাতাসে অনেক কথা না বলে, যদি, কিন্তু, অথবা, তবে, সুতরাং এইসব অজুহাতের ধার না ধরে একটা কথা প্লেন এন্ড সিম্পল বলে দিতে পারি, এবং সেইটা আমাদের সবারই স্বীকার করে নেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা আসলে টি-20 খেলতে পারি না। আমাদের ক্যাপ্টেন লিটন দাস যতই বলুন না কেন যে বিশ্বের যে কোনো দলকে আমরা হারাতে পারি, বেসিক্যালি বিষয়টা আমরা আসলে হারাতে পারি না। এইটা টাইম এন্ড এগেইন প্রমাণিত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বড় মুখ করে তিনি যে কথাটা বলেছিলেন, সেইটা সামান্যতম প্রতিফলনও আমাদের ম্যাচে দেখা যায়নি, মাঠের ক্রিকেটে দেখা যায়নি, 3টা ম্যাচের একটা ম্যাচেও দেখা যায়নি। তবুও থার্ড ম্যাচ শেষে আমি জানি যে আমরা একটু মন্দের ভালো স্বস্তি নিয়ে থাকবো। কেন জানেন? কেননা ওই যে ক্রিকেট খেলাটাতে ব্যাটসম্যানদের প্রতি যে একটা মানে কি বলে চলে, আলাদা একটা পক্ষপাত থাকে, সেই পক্ষপাতের কারণে মনে হবে যে না, প্রথম ম্যাচে তো আমরা 164 করেছি, দ্বিতীয় ম্যাচে আমরা 144 করেছি, ফলে তৃতীয় ম্যাচে যখন আমরা 196 রান করেছি, 200-র কাছাকাছি স্কোর করে ফেলেছি, এটা তো আসলে দুর্দান্ত। কিন্তু আমাকে বলেন, প্রথম 2টা ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আমাদের যেমন অসহায় আত্মসমর্পণ হয়েছে, যেইভাবে আমরা সামান্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারিনি, তৃতীয় ম্যাচটা কি তার চেয়ে কোনো ব্যতিক্রম? পাকিস্তান এই ম্যাচটাতে যে জিতে গেছে 16 বল হাতে রেখে 7 উইকেট, একটা টি-20 ম্যাচে ইনিংসের খেলাটাই হচ্ছে গিয়ে 120 বলের, সেইখানে 16 বল হাতে রেখে যখন একটা দল জিতে যায়, 7 উইকেট তাদের হাতে রয়েছে, এইখানে একটু প্রতিদ্বন্দ্বিতা আমরা গড়ে তুলতে পেরেছি, আমরা জয়ের একটু সম্ভাবনা জাগাতে পেরেছি, সেইটা বলার কোনো উপায় কি আছে? উপায় নেই। এবং উপায় নেই বলে আমি বলছি যে আমরা আরব আমিরাতের কাছে সিরিজ হারার পরে আমাদের ক্যাপ্টেন যখন ওইরকম কথা বলেন, আমরা মনের গোপন গহীনে একটুখানি আশা করতে চাই যে না, হয়তো বা ওইটা একটা অঘটন ঘটে গেছে, অঘটন এক সিরিজের 2টা ম্যাচে হারাতে হয় না। তাও আমরা বললাম যে না, পাকিস্তানকে যদি আমরা হারাতে পারি তাহলে হচ্ছে কি আমরা একটা নতুন পথের দিশা খুঁজে পাবো। কিন্তু যখন আমরা পাকিস্তানের পক্ষে সিরিজের 3টা ম্যাচে আমাদের একই অবস্থা হলো, তখন আসলে ওইটা স্বীকার করে নেওয়াই ভালো যে টি-20 আমরা খেলতে পারি না। আমাদের এই ক্রিকেটাররা টি-20টা মোটেই এটার সঙ্গে, এই মডার্ন ডে টি-20-র সঙ্গে আত্মস্থ হতে পারেনি। পাকিস্তানের কাছে আজকেও যে ম্যাচটা আমরা হেরে গেছি, সেই জায়গাটাতে টার্নিং পয়েন্টের আলোচনাটা করছি। দেখুন, 197 রান করতে হবে। পাকিস্তান গত 2টা ম্যাচে তারা কিন্তু এক্স্যাক্টলি 201 রান করেছে, ফলে আজকে যখন আমরা 196 রান করেছি, তাদের চেয়ে 5 রান কম করেছি। সো ওই 2টা ম্যাচে পাকিস্তান খেলাটা জিতেছে, একটা 37 রানে, একটা 57 রানে। সো আজকে যখন আমরা পাকিস্তানের আগের 2 ম্যাচের করেছে মাত্র 5 রান কম করেছে, জয়ের যে একটা আশা, কিঞ্চিত আশা ছিল না তা তো আর নয়। আর প্রথম ওভারটাতেই যখন মেহেদী হাসান মিরাজ আউট করে দেন সাহিবজাদা ফারহানকে, যিনি গত ম্যাচে ওরকম ঝড় তুলেছিলেন, তখনও আমাদের ওই আশার জায়গাটা আরেকটু বড়ই হয়েছিল। কিন্তু ওইটা আসলে সত্যি সত্যি একটা ফলস একটা আসলাম আমরা দেখেছিলাম, কেননা পাকিস্তান এরপরে এত কমফোর্টেবলি খেলেছে তাদের ব্যাটসম্যানরা, সেই জায়গাটা থেকে আমাদের আসলে কামব্যাক করার খুব একটা সুযোগই আমরা পাইনি। আমাদের ওই জায়গাটা তৈরি না। তারা 1 উইকেটে 56 রানে পৌঁছে গিয়েছে, তারপরে গিয়ে তানজিম সাকিবের ওই পার্টনারশিপটা যখন ব্রেক করলেন, তারপরেও তারা 10 ওভার শেষে 104 রান ছিল 2 উইকেটে, এবং সেইখান থেকে এরপরে নওয়াজের একটা উইকেটও হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ নিয়েছেন। মিরাজ 2টা উইকেট নিয়ে বাংলাদেশের উইকেটের বিবেচনায় সফলতম বোলার, সেটা আসলে বলতে হবে। কিন্তু পাকিস্তানের জয়টাকে আমরা ডাউটের মধ্যে ফেলতে পারিনি কোনো একটা সময়ে। এখন আমি এই স্কোরটা দেখেন, একটু খেয়াল রাখেন যে পাকিস্তানের স্কোর ছিল 104 রান 10 ওভার শেষে 2 উইকেটে। সেইখান থেকে আপনি যদি হিসাব করেন, তাদেরকে আরো 93 রান করতে হতো লাস্টের 10 ওভারে। তারা এটা ইজিলি করেছে, 18 বল হাতে রেখে করেছে। কিন্তু আমাদেরও কিন্তু 10 ওভারের স্কোরটা 99 ছিল, সেটাও বিনা উইকেটে। আমাদের ব্যাটিং এর ব্যর্থতার ওই পরের অংশটা খেয়াল করেন। পাকিস্তান এই জায়গাটা থেকে 11 থেকে 15 এই ওভারগুলোতে তারা যখন 60 রান তুলে ফেলেছে, শেষ 5 ওভারে তাদের প্রয়োজন গিয়ে দাঁড়ায় 33 রান, এবং সেই 5 ওভারের মধ্যে তারা মাত্র 2 ওভার 2 বলেই ওই কাজের কাজটা আসলে করে দেয়। তাদের আর ওইটা প্রয়োজনে মোহাম্মদ হারিস, তিনি একটা দারুণ ইনিংস খেলেছেন, অপরাজিত সেঞ্চুরি করেছেন, দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, এবং সেইখানটাতে খুব বলতে পারেন যে 37 রানের সময় মেহেদী হাসান মিরাজ তার একটা ক্যাচ মিস করেছেন, টেকনিক্যালি স্পিকিং মিস করেছেন। কিন্তু ভাই, ওইটা আসলে এত টাফ চান্স ছিল যে ধরে ফেলতে পারলে সেটা আসলে মানে অসাধারণ একটা ব্যাপার হতো, কিন্তু সেইটা আসলে ধরতে পারেন। এবং হারিসের ওই ইনিংস এক সাইড থেকে তিনি অ্যাঙ্কর করেছেন, পাকিস্তানের জয়টা নিশ্চিত করেছেন। আমাদের বোলাররা পাকিস্তানের ব্যাটিং লাইন আপে মোটেই আসলে পেনিট্রেট করতে পারেনি। গত ম্যাচে যে আমাদের তো একটাই চেঞ্জ ছিল, আজকে ডেবু হয়েছে সৈয়দ খালেদ আহমেদের। টি-20তে মোহাম্মদ রফিকের পর সবচেয়ে কি বলা চলে যে আমাদের বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বয়সী ক্রিকেটার হিসেবে সেই ডেবুটা হলো। কিন্তু তিনি সহ আমাদের অন্যান্য বোলাররা কেউই আসলে পাকিস্তানের ব্যাটসম্যানদের উপরে, স্পেশালি হারিসের উপর, কারো উপরে আসলে না। ওই সাহিবজাদা ফারহান শুরুতে আউট হয়ে গেছেন বলে খুব একটা প্রভাব আমরা ফেলতে পারিনি, ফলে পাকিস্তানের ম্যাচটা সহজেই জিতে যায়। এখন আমরা যে 196 রান করেছি, সেই জায়গাটাতে
পজিটিভ আছে, আমাদের কিন্তু হিউজ একটা পজিটিভের জায়গা রয়েছে। সেটা কি? আমাদের ওপেনিং পার্টনারশিপ। আমাদের তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা 110 রানের একটা ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশকে এনে দিয়েছেন। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওপেনিং নিয়ে যে স্ট্রাগল, সেই বাস্তবতা এটা আসলে দুর্দান্ত, এটা অ্যামেজিং। হ্যাঁ, পার্টনারশিপটা 28 রানের সময় ভেঙে যেতে পারতো, 6 রানের সময় আউট হয়ে যেতে পারতেন তানজিদ তামিম, কিন্তু ফাহিম আশরাফ তার ক্যাচটা ফেলে দিয়েছেন এবং সেই সুযোগটা বাংলাদেশ খুব ভালোভাবে কাজে লেগেছে। পাওয়ার প্লেতে আমরা 53 রান করেছি। 10 ওভার শেষে যেটা বললাম যে বিনা উইকেটে আমরা 99 রানে পৌঁছে গিয়েছিলাম। ইনফ্যাক্ট যখন হচ্ছে গিয়ে 11th ওভারে গিয়ে এই পার্টনারশিপটা ব্রেক হলো 10.4 ওভার, অর্থাৎ 64 বলে 110 রান এই পার্টনারশিপটা করেছে, কিন্তু এরপরে 56 বলে আমরা আর মাত্র 86 রান অ্যাড করতে পেরেছি। সো পরের জায়গায় আমাদের ব্যাটিং এফোর্টটা ন্যাক্কারজনক, মানে এইটাও যে আমি বললাম যে টি20 সুলভ না, মোটেই সেটা নয়। 32 বলে 42 রান করে পারভেজ মানে তানজিদ তামিম করেছেন, আর পারভেজ ইমন তার ওই সেঞ্চুরি পর আজকেই বলার মতো একটা স্কোর পেলেন এবং 34 বলে 66 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। পরপর 2 ওভারে যখন এই দুইজন আউট হয়ে যান, এরপরে কিন্তু বাংলাদেশের ইনিংসটা আসলে খেই হারিয়ে ফেলে। লিটন দাস এবং তাওহিদ হৃদয় তারা ওই জায়গাটাতে আছেন। আমি যেটা বলছিলাম যে 15 ওভার শেষে আমাদের স্কোর ছিল এই 2 উইকেটে 150, সেইখান থেকে আমরা শেষ 5 ওভারে মাত্র 46 রান করতে পেরেছি। এটা আসলে হয়? এটা কোনোভাবে হয়? আমাকে একটু বলেন তো। এই লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের ব্যাটিংটা কি পরিমাণ সমালোচিত হয়েছে এবং কি বাজে তাদের এফোর্ট এই সিরিজটাতেই আমরা দেখেছি। সেইখানে আজকের ম্যাচটাতে এত ভালো স্টার্টের উপরে দাঁড়িয়েও তাদের ব্যাটিংটা আসলে কি, 22 বলে 18 রান করেছেন লিটন দাস, ওইখানটাতে হচ্ছে গিয়ে 18 বলে 22 রান করেছেন লিটন দাস, আর 18 বলে 25 রান করেছেন তাওহিদ হৃদয়। সো ওইরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এটা কোনো ব্যাটিং? আমাকে বলেন। আমরা ওই যে 16 বললাম যে 15 ওভার শেষে আমাদের হচ্ছে 150 রান হচ্ছে, 16 নম্বর ওভারটা থেকে আমরা মাত্র নিতে পেরেছি 6 রান। আমাদের এখানে তারপরে যে লিটন আউট হয়ে গেলেন, তিনি 4 মারার পরে ওই র্যাম্প করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন এবং তাওহিদ হৃদয় ছিলেন, তিনিও তার ইনিংসটাকে আর টেনে নিয়ে যেতে পারেননি। 18 নম্বর ওভারটা থেকে আমরা নিয়েছি মাত্র 2 রান এবং আমরা 2টা উইকেট সেই জায়গাটাতে হারিয়েছি, যার মধ্যে তাওহিদ হৃদয়ের উইকেটও রয়েছে। শামীম পাটোয়ারি, যিনি হচ্ছে গিয়ে ডোমেস্টিকে একেবারে দুর্দান্ত পারফর্মার, রানের বন্যা বয়ে দিচ্ছেন, দুর্দান্ত সব ইনিংস খেলছেন বিপিএল ডিপিএল আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে। আর আমাদের বিপক্ষে পুরো সিরিজটা যেমন ফ্লপ, এই পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজটাও আজকেও মানে এই সিরিজটাতে ফ্লপ। আজকেও তিনি 8 রান করে আউট হয়ে গেছেন। শেষ দিকে জাকির আলী অনেক, তিনি একটা 9 বলে 15 রান ইনিংস খেলছেন, মিরাজ অল্প রানে 1 রানে আউট হয়ে গেছেন। ফলে আমাদের স্কোরটা 196 পর্যন্ত যেতে পারে। এখন আপনি যদি ধরেন যে পাকিস্তানের বিপক্ষে ভাই আমাদের ক্রিকেট হিস্ট্রিতে টি20তে হাইয়েস্ট স্কোর, এর আগে হাইয়েস্ট ছিল 2012 সালে 175 করেছিলাম ওই যে 2012 ওয়ার্ল্ড কাপ। সো সেইখান থেকে তো আমরা ভালো করেছি। এখন 2012 থেকে ভালো করেছে, এই তৃপ্তি নিয়ে আমাদের হাইয়েস্ট স্কোর করেছে, এই তৃপ্তি নিয়ে 2025-এ ক্রিকেট কত এগিয়ে গেছে, টি20 কত এগিয়ে গেছে, এই তৃপ্তি নিয়ে কি আসলে হয়? পাকিস্তান যাদের নিজেদেরও একটা তথৈবচ অবস্থার মধ্যে তারা ছিল, তারা পর্যন্ত বাংলাদেশকে পেয়ে কি দুর্দান্ত আসলে ফর্মে চলে আসলো। ফলে আমাদের ব্যাটিং এর ওই জায়গাটাতে এত ভালো স্টার্ট পাওয়ার পরও যে আমরা যে ওই মানে আমি জানি না যে আমাদের স্বপ্নের জায়গাটাও বড় না, আবার ধরেন আমাদের স্কিলের জায়গাটাও সেটা না। আমরা যে ওইখান থেকে ওরকম একটা স্টার্ট পাওয়ার পর বাংলাদেশের অবশ্যই 230 প্লাস হওয়া উচিত ছিল, 230 প্লাস হওয়া উচিত ছিল। সেইটা হইলেও আমরা জিততে পারতাম কিনা আমি জানি না। মানে আজকে হারিস যেরকম ব্যাটিং করেছে এবং আমাদের বোলাররা যেরকম নির্জীব ছিল, কিন্তু অ্যাটলিস্ট আরেকটু ভালো চান্স তো আমাদের থাকতো। 230 পর্যন্ত যে আমরা করতে পারি না, আমাদের ব্যাটসম্যানদের যে ব্যর্থতা, সেই জায়গাটাতে আমি টার্নিং পয়েন্টের আলোচনার কথা বলছিলাম। তো শেষ 5 ওভারে যে আমরা মাত্র 46 রান তুলেছি, সেই জায়গাটাতে আমরা ম্যাচ জয়ের সম্ভাবনা থেকে পুরোপুরি ছিটকে গেছে। আমি যদি আরেকটু পেছনে এসেও বলি যে ওই শেষ 5 ওভারেও যখন ঢুকেন তখনও তো লিটন দাস রয়েছেন, তখনও তো তাওহিদ হৃদয় রয়েছেন, তাদেরও যে ব্যাটিং অ্যাপ্রোচ, সেইটাই আসলে বাংলাদেশকে, তাদের ওই নেগেটিভ ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশকে ম্যাচ থেকে পিছিয়ে দিয়েছে না, শুধু ম্যাচ থেকে ছিটকেই দিয়েছে। লিটন তাওহিদ হৃদয় যেটা শুরু করেছিলেন, সেই শুরুতে তাদের শেষ অন্যরা মিলে যেটা শেষ করেছেন, সেইখানটাতে ব্যাটিং ইনিংস আমাদের পরের অংশটাতে, স্পেশালি শেষ 5 ওভারে 46 রানের ওই জায়গাটাতেই পাকিস্তানের সঙ্গে আমরা তৃতীয় টি20 ম্যাচটা হেরে গেলাম। আমরা আরো একটা সিরিজ 3-0 ব্যবধানে হেরে গেলাম। আর আমাদের পক্ষে সিরিজটাতে অবশ্য 3-0-তে হারি নাই, 2-1 হেরেছি। সো সেইটাই আমাদের জন্য এই যে যৌথ যে ট্যুর 2টা দেশ মিলিয়ে, সেইটার একমাত্র সাফল্য হয়ে থাকলো, তাই নয় কি? আরব আমিরাতের বিপক্ষে জয়টাও এখন বাংলাদেশ ক্রিকেটের সাফল্য হিসেবে বিবেচিত হতে হয়।